নমঃ শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, আপনারা যারা মকর রাশির মানুষ, মকর রাশির জাতক জাতিকা, আপনাদের অপেক্ষার এবার অবসান হবে। ৭.৫ বছর আগে যে সাড়ে প্রভাব শুরু হয়েছিল, ফাইনালি তা এবার কমপ্লিট হবে, শেষ হবে। ৭.৫ বছর আগে এই সাড়ে শুরু হওয়ার আগে আপনি যে মানুষটি ছিলেন, আজ এতটা দিন বাদে আপনি আর তেমনটি নেই। আপনি অনেকখানি ম্যাচিওর হয়েছেন। জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনি অনেক বেশি অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছেন, অভিজ্ঞ হয়েছেন। শনি আপনাদের এই ৭.৫ বছরে অনেকখানি ম্যাচিওর করে তুলেছে। জীবনের বাস্তবতাকে আপনারা বুঝেছেন। আগামী ২৯শে মার্চ শনির ৭.৫ শেষ হচ্ছে। ২৯শে মার্চ শনি আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে অবস্থান করবে, অর্থাৎ কুম্ভে থেকে যখন মীন রাশিতে শনি প্রবেশ করবে ২৯শে মার্চ, তখন আপনাদের ৭.৫ কমপ্লিট হবে এবং ৭.৫ প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। ৭.৫ বছরের এই দীর্ঘ সময়ের প্রভাব কাটিয়ে ওঠার পর আগামী সময়টি কেমন যাবে, এই সময়ে কি ধরনের সম্ভাবনা রয়েছে, কোন ধরনের উপায় বা অবলম্বন করা উচিত, আজকে এই ভিডিওতে তার সংক্ষিপ্ত আলোচনা করব। মকর রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে তাকালে বর্তমানে গ্রহদের যেমন সমাবেশ রয়েছে, তার মধ্যে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, এই চারটে অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেটের গুরুত্বপূর্ণ একটা অবস্থান দেখা যাচ্ছে। শনি রয়েছে আপনাদের 2nd হাউসে, রাহু 3rd হাউসে, বৃহস্পতির অবস্থান 5th হাউসে এবং কেতু রয়েছে আপনাদের 9th হাউসে। কিন্তু আগামী কিছু সময়ের মধ্যে, কিছু দিনের মধ্যে এই চারটি গ্রহের রাশি পরিবর্তন ঘটবে। শনি 29শে মার্চ আপনাদের 2nd হাউস থেকে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে 3rd হাউসে বা মীন রাশিতে প্রবেশ করবে এবং ৭.৫ শেষ হবে। অপরদিকে 18ই মে রাহু অবস্থান করবে 2nd হাউসে। আপনাদের এখন 3rd হাউস থেকে রাহু 18ই মে 2nd হাউসে ট্রানজিট করবে এবং কেতুও 9th হাউস থেকে 8th হাউসে ট্রানজিট করবে। বৃহস্পতি তার আগে 13ই মে 5th হাউস থেকে 6th হাউসে ট্রানজিট করবে। এইরকম গ্রহ পরিবর্তনের পর যে বিশেষ একটা প্রভাব সূচিত হবে, যে কিছু পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। সেই পরিবর্তনগুলির একটা সংক্ষিপ্ত ধারণা এখন আমরা নেওয়ার চেষ্টা করব। যার রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে আপনাদের ৭.৫ সমাপ্তি হচ্ছে, সেই শনিদেবের কথাই আগে বলি। শনিদেব আগামী 29শে মার্চ আপনাদের 3rd হাউসে বা মীন রাশিতে প্রবেশ করবে। এখন 2nd হাউসে আছে, এরপর 3rd হাউসে চলে এলে আপনাদের ৭.৫ সমাপ্তি ঘটবে এবং আগামী 2.5 বছর এই 3rd হাউসে শনি অবস্থান করবে। শনির মতন গ্রহ 3rd হাউসে ভীষণ স্ট্রং একটা পজিশনকে হোল্ড করে। 3rd হাউসে শনির আগমন আপনাদের জন্য যথেষ্ট একটা স্ট্রং পজিশন বলে আপনারা ভাবতে পারেন। শনি এখানে আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে, আপনার কনফিডেন্সকে বাড়াবে, আপনাকে অনেক বেশি স্ট্রং করবে। ৭.৫ প্রভাবে যে কনফিডেন্সটা ক্রমশ ধীরে ধীরে নেমে গিয়েছিল, সেই কনফিডেন্সটাই এবার আস্তে আস্তে আবার ফিরে আসবে। আপনি ক্রমশ একটা স্ট্রং, কনফিডেন্ট একটা এনার্জি অনুভব করবেন নিজের মধ্যে। আপনার বডি রেজিস্ট্যান্স পাওয়ারও একটু একটু করে গেইন করবে। 3rd হাউসে শনি রেজিস্ট্যান্স পাওয়ারকে বাড়ায়, সুতরাং আপনার শরীরের দুর্বলতাও অনেকখানি সবলতার দিকে রূপান্তরিত হবে। শনি 3rd হাউসে গিয়ে যে কনফিডেন্সকে বৃদ্ধি করবে তা দেখা যাবে। আপনি যখন কাজ করবেন, আপনি যখন কথা বলবেন, তখন সেই কনফিডেন্স প্রকাশিত হবে। যে সমস্ত প্রজেক্টগুলি থেমে গেছে পূর্বের বছরগুলিতে, যে প্রজেক্টগুলি থমকে গিয়েছিল, সেই প্রজেক্টগুলোকে, সেই পড়ে থাকা কাজগুলিকে আপনি আবার শুরু করতে পারবেন এবং মনে হয় আপনি এবার প্রজেক্টগুলিকে কমপ্লিট করতে পারবেন। আপনার মধ্যে শনি যে ধরনের শক্তি বৃদ্ধি করবে, আপনার কাজ করার শক্তির যে বৃদ্ধি ঘটবে, আপনার পরিশ্রম করার যে শক্তি বৃদ্ধি ঘটবে, তাতে যে ধরনের একটা এনার্জি এবং ক্যাপাবিলিটির বৃদ্ধি হবে, তা আপনাকে ফিনান্সিয়াল গ্রোথ করতে বা গেইন করতে সাহায্য করবে।
থার্ড হাউসে শনি পরাক্রমের ভাবকে বৃদ্ধি করে, সুতরাং এই সময় আপনি আপনার শত্রুকে পরাভূত করতে পারবেন। শনি থার্ড হাউসে গিয়ে শর্ট জার্নিকে বাড়াতে পারে, কিন্তু যদি শর্ট জার্নি হয় তাহলে সেই শর্ট জার্নি আপনারকে গেইন করতে অনেক বেশি হেল্পফুল হয়ে উঠতে পারে বলে মনে হয়। সুতরাং এই জার্নিগুলি অনেকটা পজিটিভ রেজাল্টস দিতে পারবে। যারা কম্পিটিটিভ এক্সামে জন্য প্রস্তুতি নিচ্ছ, স্টুডেন্টস বা কম্পিটিটিভ এক্সামে মধ্যে দিয়ে কোনো জব বা কোনো ধরনের কেরিয়ার তৈরি করতে চাইছো, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। সুতরাং এই সময়ে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে তার বেনিফিট বা তার গেইনটুকু অবশ্যই তোলা সম্ভব হবে। শনি এই থার্ড হাউসে ট্রানজিট করে যে ধরনের একটা পজিটিভিটি নিয়ে আসতে পারে, তার সমস্ত বেনিফিটটা নেওয়া উচিত। এখন পরিশ্রম করা উচিত এবং পরিশ্রমের সঙ্গে সঙ্গে প্ল্যানফুলি চলে সমস্ত গেইনকে অ্যাভেল করার চেষ্টা করা উচিত। একই সঙ্গে 2.5 বছর এই শনি থাকবে বলে এই সময়টিকে সম্পূর্ণ ব্যবহার করা উচিত। তবে 29শে মার্চ থেকে 18ই মে এই প্রায় 50টি দিন রাহু এবং শনি একত্রে থার্ড হাউসে অবস্থান করবে। রাহু শনির এই কনজাংশন বা যোগ খুব শুভ নয়। এই সময়টুকু একটু কেয়ারফুল থাকা দরকার। কোনো প্রকার ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার কোনো দরকার নেই, বরং এই সমস্ত ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকা খুব দরকার এই সময়টুকুতে। কোনো রকম লিটিগেশন বা কোনো রকম মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনাকে এড়িয়ে চলতে হবে। যাদের অলরেডি এরকম কোনো সমস্যা চলছে, কোনো লিটিগেশন রয়েছে, মামলা মোকদ্দমা রয়েছে, ঠান্ডা মাথায় খুব প্ল্যানফুলি ডিল করতে হবে বিষয়গুলোর সঙ্গে। অপরের ঝুট ঝামেলা থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখুন এই 50টা দিন। ভাই বোন প্রতিবেশীদের সঙ্গেও একটুখানি সদ্ভাব বজায় রাখুন, তাদের সঙ্গে কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না, বরং তাদের সমস্যায় তাদের পাশে দাঁড়ান, হেল্প করুন, পরে এসে তা রিটার্ন পেতে সুবিধা হবে, তার একটা বেনিফিট নিশ্চয়ই পাবেন পরবর্তী সময়ে। শনির এবং রাহুর এই 50টা দিনের যে কনজাংশন রয়েছে, এই সময়টুকুতে দক্ষিণা কালী বা মা ভবতারিণী এরকম কোনো দেবী শক্তির পূজা আরাধনা অত্যন্ত হেল্পফুল হতে পারবে। এবার রাহুর কথা বলি। রাহু বর্তমানে আপনাদের থার্ড হাউস অবস্থান করে আছে, কিন্তু আগামী 18ই মে রাহু থার্ড হাউস ছেড়ে সেকেন্ড হাউসে ট্রানজিট করবে। সেকেন্ড হাউসে রাহুর অবস্থান যে খুব শুভ তা নয়, কিন্তু কুম্ভ রাশি রাহুর স্বক্ষেত্র এবং শনির সঙ্গে রাহু এই রাশির কো লর্ডশিপ পেয়েছে, সুতরাং রাহু খুব অশুভ রেজাল্ট দেবে বলে মনে হয় না, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাহুর ওপরে। সুতরাং রাহু একটু কন্ট্রোলই থাকবে। তবুও সাবধান থাকা বা কেয়ারফুল থাকা দরকার, বিশেষ করে বাক্য প্রয়োগের ক্ষেত্রে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এবং অর্থ সম্পদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কারণ সেকেন্ড হাউস এই বিষয়গুলিকে গভর্ন করে। রাহু এখানে থেকে আপনার বাক সংযমের ওপর একটা অনিয়ন্ত্রণ কোনো অবস্থা তৈরি করতে পারে। সুতরাং পরিবার পরিজনদের সঙ্গে, বাড়ির সকল মেম্বারদের সঙ্গে একটু কেয়ারফুলি, একটু কন্ট্রোলভাবে কথাবার্তা বলা প্রয়োজন, তা না হলে তার রেজাল্টস আপনাকে অসুবিধার মধ্যে ফেলতে পারে। খাদ্যাভ্যাসের দিকে একটু সংযম রাখতে হবে। অনিয়মিত এবং অন্যরকমভাবে খাওয়া দাওয়া করা ঠিক হবে না, হেলথের দিকে তার এফেক্ট পড়তে পারে। বিশেষ করে যে সমস্ত খাদ্য আপনার শরীরের জন্য ক্ষতিকর তা একদমই গ্রহণ করা যাবে না। চোখ এবং দাঁতের দিকে সমস্যা আসতে পারে এই সময়, সুতরাং এই দুটি অঙ্গের জন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে বা আপনি এদিকে খেয়াল রাখবেন। যেহেতু রাহু একটা ইলিউশন তৈরি করে, মায়া তৈরি করে, তাই ফিনান্সিয়াল গেইন করার জন্য বা অতিরিক্ত ধন লাভের আশায় রিস্কি কোনো ইনভেস্টমেন্টে যাওয়া যাবে না। যদি আপনি কোনো রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে তার রেজাল্টস হয়তো নেগেটিভ হতে পারে, সুতরাং কেয়ারফুল থাকা দরকার এদিকটা। রাহুর কথা যখন হলো, তখন কেতুর কথা বাদ থাকে কি করে? কেতুর কথাও বাদ দেওয়া যায় না। রাহুর সঙ্গে সঙ্গে কেতুরও ট্রানজিট ঘটবে। আগামী 18ই মে কেতু আপনাদের 9th হাউস থেকে 8th হাউসে ট্রানজিট করবে। বর্তমানে 9th হাউসেই রয়েছে। 9th হাউস
কেতুর জন্য ভালো, কারণ কেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট এবং 9th হাউসও হচ্ছে ধর্মের ভাব। সুতরাং এখানে কেতুর রেজাল্টস একটু ভালো দেয়। তবে যদি কারোর বার্থ চার্টে দশা অন্তদশা শুভ না থাকে বা দশা অন্তদশা ভালো না যায়, তাহলে কেতুর একটা নেগেটিভিটি দেখা যেতে পারে। বিশেষ করে 9th-এর সঙ্গে রিলেটেড বিষয়, যেমন বিশেষ করে পিতা মাতা, এদের হেলথ নিয়ে কোনো একটা স্ট্রেস ও অনুভব করতে হতে পারে, বা পিতা মাতার হেলথের বিষয়ে একটুখানি নেগেটিভিটি দেখতে হতে পারে। বাট 18 মে অর্থাৎ 18ই মের পর থেকে কেতুর ট্রানজিট হয়ে গেলে এই বিষয়টা থেকে বেরিয়ে আসা যাবে, কিন্তু আপনার হেলথের দিকটা এফেক্টেড হবে। কারণ 8th হাউস হচ্ছে ডিফিকাল্টিজের হাউস এবং 8th হাউস হেলথকেও ডিনোট করে। কেতু এখানে অবস্থান করে আপনার হেলথের কিছু নেগেটিভিটি দেখাতে পারে। কোথাও কোথাও বা কারো কারো ক্ষেত্রে যদি দশা ভালো না যায়, তাহলে সার্জারির মতন কিছু সমস্যা তৈরি হতে পারে, সার্জারির মতন ইস্যুস তৈরি হতে পারে, পেটের সমস্যা তৈরি হতে পারে, হজমের সমস্যা তৈরি হতে পারে, এই ধরনের কিছু বিশেষ হেলথের ইস্যুস সেই সময় তৈরি হতে পারে। সুতরাং তখন কেয়ারফুল থাকা দরকার। কেতুকে যদি ম্যানেজ করতে হয় তাহলে মেডিটেশন ভীষণ উপকারী একটা পদ্ধতি, এবং অকাল্টের নলেজকেও একটু ইনভলভ হওয়া, অকাল্টের দিকে যাওয়াও কেতুকে ম্যানেজ করা ইজি একটা প্রসেস। তবে রাহু কেতু উভয়কেই ম্যানেজ করতে গেলে গণেশের পূজা বেশ উপকারী বা বেশ একটা সহজ রাস্তা, একটা সহজ পথ। সুতরাং গণেশের পূজা এই দুটি গ্রহের ক্ষেত্রে একটা সুবিধাজনক রেজাল্ট দিতে পারবে। এবার দেবগুরু বৃহস্পতির কথা বলি। মকর রাশি ও মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব শুভ গ্রহ নয়, কারণ বৃহস্পতি 3rd হাউস লর্ড এবং 12th হাউস লর্ড। বৃহস্পতি বর্তমানে পঞ্চমে অবস্থান করে আছে আপনাদের রাশির, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 13ই মের পরে বৃহস্পতি 5th হাউস থেকে ট্রানজিট করে 6th হাউসে অবস্থান করবে। এই 6th হাউসে অবস্থান একটু অন্যরকম রেজাল্ট আনতে পারে, কারণ একটা বিপরীত রাজযোগের যোগ তৈরি হবে 6th হাউসে অবস্থানের মধ্যে দিয়ে। যদিও 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাব, সুতরাং বৃহস্পতির ওই অবস্থানের সময় থেকে অর্থাৎ 13ই মের পর থেকে হেলথের দিকে একটু খেয়াল রাখা দরকার আছে। নিজের বিহেভিয়ারকেও একটু কন্ট্রোলে রাখতে হবে, ভাষা প্রয়োগের ক্ষেত্রেও সাবধান থাকতে হবে, কারণ এতে অনাবশ্যক শত্রু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই দিকটা খেয়াল রাখা দরকার। তবে বৃহস্পতি 6th হাউসে অবস্থান করলেও তার পজিটিভ অ্যাসপেক্টগুলি থাকবে আপনার 10th হাউসে, 12th হাউসে এবং 2nd হাউসে। সুতরাং কর্ম ব্যবসা উভয় ক্ষেত্রে একটুখানি পরিশ্রম বৃদ্ধি হলেও আর্থিক লাভ করার ক্ষেত্রে বা কর্ম ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে এই অ্যাসপেক্ট অত্যন্ত শুভ। 2nd হাউসে অ্যাসপেক্ট থাকার কারণে আপনার পরিশ্রমের একটু বৃদ্ধি ঘটলেও মানি সেভিংস এবং অ্যাসেটের বৃদ্ধির ক্ষেত্রে এটি পজিটিভ একটা রেজাল্ট দিতে পারে। 12th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে যখন, তখন তা স্পিরিচুয়ালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইনার পিস ডেভেলপ করার ক্ষেত্রে কাজে দেবে। তবে এক্সপেন্সের দিকে একটু খেয়াল রাখা দরকার। ভ্রমণ বা হেলথের কারণে পয়সা খরচ হওয়ার একটা ছোটখাটো সম্ভাবনা থাকছে, তবে এদিকটা একটু খেয়াল রাখলে, কন্ট্রোল থাকলে সুবিধা হবে। বৃহস্পতির এই ট্রানজিটের মধ্যে আবার একটা ছোট্ট সময়ের একটা স্প্যান আছে যেটি একটু অন্যরকম রেজাল্ট দেবে, কারণ 18th অক্টোবর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস বৃহস্পতি থাকবে আপনাদের 7th হাউসে। 7th হাউস হচ্ছে পার্টনারশিপের হাউস, 7th হাউস বিজনেসের হাউস। সুতরাং ম্যারেজ, পার্টনারশিপ বিজনেস বা যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে এই সময়টিকে কাজে লাগানো উচিত এবং এখান থেকে প্রফিট বা গেইন তোলা উচিত। পরবর্তী ডিসেম্বরের পরে আবার কিন্তু 5th ডিসেম্বর পরে বৃহস্পতি আবার 6th হাউসে চলে আসবে। সুতরাং আবার একই রকম রেজাল্টস দেখা যাবে 6th হাউসের রেজাল্টস। কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার, দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে বিপরীত পরিস্থিতি তৈরি করতে পারে, অর্থাৎ বিপরীত রাজযোগের একটা প্রক্রিয়া তৈরি করতে পারে। বিপরীত রাজযোগ কি হয় না, বিপরীত অবস্থা প্রথমে তৈরি হয় এবং তারপরে সেখান থেকেই গেইনকে নেওয়া যায়। প্রথমে একটা ডিফিকাল্টিস একটু সিচুয়েশন তৈরি হয় এবং তারপরে সেই ডিফিকাল্টিস থেকেই গেইনকে বা কিছু প্রাপ্তি হয়। সুতরাং 6th হাউসে বৃহস্পতির ট্রানজিট খুব
যে প্রবলেমটি তা নয়, কিন্তু এখানে মনে রাখতে হবে ডিফিকাল্টিজ আসলেও সেখান থেকে গেন নেওয়া যায়। সুতরাং কন্ট্রোল থাকতে হবে, প্ল্যানফুলি থাকতে হবে, প্ল্যান ওয়াইজ চলতে হবে, ধীর স্থির হয়ে ভাবতে হবে এবং প্রবলেম থেকে সলিউশনকে নিয়ে গেনকে পেতে হবে। এই সময় বৃহস্পতির এই ট্রানজিটের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে এক্ষেত্রে বৃহস্পতিবার করে ফাস্টিং করতে পারেন এবং দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন। এগুলি বেটার রেজাল্টস দেবে। কিংবা গুরুতুল্য কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আশীর্বাদ নিতে পারেন এবং তার বেনিফিট সেখান থেকে পেতে পারবেন। সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ওভারঅল টাইমটা কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে। বৃহস্পতি, রাহু, কেতু যদিও খুব পজিটিভ অবস্থান পাবে না, কিন্তু খুব যে খারাপ রেজাল্টস দেবে তা মনে হয় না। সবচেয়ে বড় কথা, আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনি থার্ড হাউসে অবস্থান করে আপনাদের মধ্যে কোয়ালিটি, ক্যাপাবিলিটি, আপনাদের কারেজিয়াসনেস সমস্ত কিছুকে বাড়িয়ে তুলবে। আপনাদের পড়ে থাকা কাজগুলোকে আবার নতুন করে সমাপ্ত করার দিকে সাহায্য করবে, সমাপ্ত করার অবকাশ দেবে। সবচেয়ে বড় কথা, সাড়ে সমাপ্তির যে রিলিফ তা এবার আপনারা পাবেন। আপনাদের এই বছরটা অত্যন্ত ভালো একটা বছর হয়ে উঠুক আপনাদের জন্য। শনির সাড়ে সমাপ্তি, শনির দেবের তৃতীয় ট্রানজিট একটা অত্যন্ত ভালো সময় আপনাদের কাছে বয়ে নিয়ে আসুক, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।